ভেতরে আর মাত্র একটা দিন, তারপরে এই ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে। এটা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রতীক্ষিত টেস্ট। এবং সারা পৃথিবীর দিকে আপনি যদি তাকান, সারা পৃথিবী বাংলাদেশের কোনো একটা টেস্টের দিকে সবচেয়ে বেশি চেয়ে থাকবে এই ম্যাচটার দিকে। এর আগে কখনো বাংলাদেশের কোনো টেস্ট নিয়ে সম্ভবত পৃথিবী এরকম উত্তেজনা বোধ করে নাই। কারণ এই একটা টেস্টের ওপরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ভাগ্য অনেক কিছু নির্ভর করতেছে। ইভেন বাংলাদেশও ফাইনালের ভালো প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারে যদি এই ম্যাচটা জিতে যায়। তাছাড়া অন্যদের ভাগ্য নির্ভর করতেছে এই টেস্টটার উপরে। এছাড়া অস্ট্রেলিয়ার পরিণতিটা কি হয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটটা কোথায় যায়, সেটা বোঝার জন্য ম্যাকাইয়ের দিকে সবাই তাকায় আছে। অস্ট্রেলিয়া কি প্রবল বেগে প্রতিরোধ করে ফিরে আসতে পারবে, নাকি আবার ধসে পড়বে? এই সব কিছু সবার উৎসাহ। আমি একটু ভাবলাম যে এত কিছু যে জায়গায় হতে যাচ্ছে, এত বড় একটা নাটকীয় মঞ্চ যে জায়গায় তৈরি হচ্ছে, সেই ম্যাকার ক্রিকেট ইতিহাসটা কেমন খুঁজতে গিয়ে দেখলাম ক্রিকেট ইতিহাস বলে আসলে এই জায়গায় তেমন কিছু নাই। এর আগে গ্রেট ব্যারিয়ার রিফে 1992 সালে ওই যে বিশ্বকাপের সময় একটা ম্যাচ আয়োজন করা হয়েছিল, শ্রীলঙ্কা ইন্ডিয়া। সে ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল। এরপরে গত বছর দুটো ওয়ানডে হয়েছে। এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ বলতে, স্বীকৃত ইন্টারন্যাশনাল ম্যাচ বলতে এর বাইরে আর কিছু নাই। কিছু ফার্স্ট ক্লাস ম্যাচ হচ্ছে, কিছু ওমেন ওডিআই, কিছু ইয়ত ওডিআই, এগুলো হয়েছে। তেমন কিচ্ছু না, তেমন কিচ্ছু না। একবার ডন ব্র্যাডম্যান এখানে বেড়াতে এসে, মানে একটা চ্যারিটি ম্যাচ খেলতে এসে সেঞ্চুরি করছিলেন। সেটা ম্যাকার জন্য সবচেয়ে এখনও পর্যন্ত ক্রিকেটীয় গর্বের ইতিহাস, সবচেয়ে বড় ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ একবার এখানে এসে সফরকারী দল হিসাবে অস্ট্রেলিয়া আসছিল, এখানে একটা প্রদর্শনী ম্যাচ বা একটা প্র্যাকটিস ম্যাচ খেলছিল। সেখানে রোহান কানহাই একটা ডাবল সেঞ্চুরি মারছিলেন। সেটাও ম্যাকার ইতিহাসের খুব বড় ঘটনা। তাহলে বোঝা গেল যে এখানে ক্রিকেট তেমন বড় কিছু না। যদিও 1860-এর দশকে এখানে প্রথম ক্রিকেট শুরু হয়, অনেক কিছু আছে, অনেক পুরনো ইতিহাস ক্রিকেটের, কিন্তু ওরকম কোনো ফাংশনাল কিছু না, বড় কিছু না। তাহলে ম্যাকাই কি আকাশ থেকে পড়ল? ম্যাকাইয়ের তেমন কোনো ইতিহাস নেই। ম্যাকার বিরাট একটা ইতিহাস আছে। এবং সেই ইতিহাসটায় আপনি যদি এই ক্রিকেট থেকে একটু চোখ সরায় সেই ইতিহাসটার দিকে তাকান, যেখানে ধুলো পড়া বইটায় একটু ফু দিয়ে ধুলো সরায় আপনাকে পড়তে হবে, তাহলে আপনি দেখতে পাবেন ম্যাকাই আসলে একটা অস্ট্রেলিয়া, ম্যাকাই আসলে একটা পৃথিবী। যে পৃথিবীর ওপরে, যে অস্ট্রেলিয়ার উপরে প্রচণ্ড ঔপনিবেশিক নির্যাতন হচ্ছে, ভয়ানকভাবে স্থানীয় বাসিন্দাদের, আদিবাসীদের উৎখাত করা হচ্ছে, তাদের গণনির্মূলকরণ করা হচ্ছে, এবং সেখানে সভ্যতার নামে দালান বাড়ি গড়ে তোলা হয়েছে। তারপরেও সেই আদিবাসী সত্তা, সেই স্থানীয় সত্তা শেষ হয়ে যায় নাই, বারবার মাথা তুলে দাঁড়াইছে। এই হচ্ছে ম্যাকাই। এই ম্যাকাইয়ের গল্পটা আসলে সারা পৃথিবীর গল্প বলে। আজকে যখন ম্যাকাইতে বাংলাদেশ টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছে, আমার কাছে খুব মনে হচ্ছে যে জাস্ট সমুদ্রের এপার ওপার, দূরত্ব হয়তো কয়েক হাজার কিলোমিটারেরও বেশি। এই আমাদের বাংলাদেশ, ওপাশে ম্যাকাই, এই সাগর, মহাসাগরের দুপাশে। আজকে আমরা যখন ম্যাকার গল্পটা দেখব যে ওই ম্যানগ্রোভ বনাঞ্চলের কাছে কিছু আদিবাসীকে হত্যা করে, নির্মূল করে ওই জায়গাটা শুরু হয়েছিল। সেই জায়গাটায় কিছু ম্যানগ্রোভ বনাঞ্চলের কাছের মানুষ আজকে টেস্ট খেলতে গিয়ে দাঁড়াবে। ফলে এই কাকতালের সময়টায় আমরা ম্যাকাইয়ের খোঁজ খবর নিতে পারি একটু, এই জায়গাটায় ইতিহাসের কী সব নৃশংসতা ঘটে গেছে, নৃশংসতার গল্প আছে এই জায়গাটায়। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। এই যে ম্যাকাই এলাকাটা, ম্যাকাই শহরটাকে ঘিরে ম্যাকাই এলাকা, এটা একটা উপত্যকা। এখন এটাকে বলা হয় পায়োনিয়ার ভ্যালি। এই পায়োনিয়ার ভ্যালির কি কোনো আদি নাম ছিল, একক কোনো নাম ছিল? আজকে আর জানা যায় না, ইতিহাসে তা কিছু লেখা নেই। হয়তো ছিল বা নাও থাকতে পারে, কারণ এখানে অনেক আদিবাসীরা বসবাস করতেন, অনেক স্থানীয় বাসিন্দারা ছিলেন। তারা যথেষ্ট সভ্য ছিলেন, তারা যথেষ্ট উন্নত মানুষ ছিলেন, তারা মূলত সমুদ্রজীবী মানুষ ছিলেন, নদীজীবী মানুষ ছিলেন। এখানে অনেকগুলো জাতিগোষ্ঠী পাশাপাশি বসবাস করত। তারা তাদের মতো স্বাধীন সত্তা নিয়ে চলাফেরা করত, নিজেদের জমি ছিল, সে জমিতে কি তারা চাষাবাদ করতেন? ইতিহাসে এটা ঠিক ডকুমেন্টেড না যে তারা চাষাবাদ করতেন কিনা, তবে মৎস্যজীবী ছিলেন তারা। এখানে সবচেয়ে বেশি ছিলেন ইউইবারা বলে একটা জাতিগোষ্ঠীর মানুষ। এছাড়া উই, বিরি, জাঙ্গা, বার্না, বেশ কিছু জাতিগোষ্ঠীর লোকেরা ছিলেন।
এদের যে বর্ণনা পাওয়া যায়, এদের হাতে তৈরি করা মাছ ধরার বিভিন্ন ফাঁদ ওই পরে ইতিহাসবিদরা পাইছেন, প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পাইছেন। এছাড়া এমন কিছু জিনিসপত্র পাইছেন যেটা প্রমাণ করে যে তারা রীতিমতো সভ্যতার যে চিহ্নগুলো, ইউরোপীয়দের ভাষায় সভ্যতা যেগুলো, সেটাও নিজেদের মতো করে তৈরি করে ফেলছিলেন। হ্যাঁ, দালান কোঠা তৈরি করেননি, মানে পিরামিড বানান নাই, ফলে আপনি বলতে পারেন যে ওই আদি সভ্যতা যেগুলো, সেগুলোর সঙ্গে তুলনীয় না। কিন্তু সভ্যতা মানে তো শুধু দালান না, সভ্যতা মানে সংস্কৃতি। তারা তাদের মতো করে সংস্কৃতি তৈরি করছিলেন। সেই সংস্কৃতিটা কেমন ছিল? খুব মজার একটা ব্যাপার ছিল। নারী পুরুষ এই জাতিগোষ্ঠীগুলোর সবাই মূলত কাছিম শিকার তাদের একটা বড় ব্যাপার ছিল। পুরুষরা সমুদ্রে যেতেন, ওই পাশেই কোরাল সি, প্রবাল দ্বীপের যে সাগর, এই কোরাল সিতে যেতেন, গিয়ে সামুদ্রিক কচ্ছপ শিকার করতেন। আবার মহিলারা ইয়েতে যেতেন, নদীতে যেতেন, কচ্ছপ শিকার করতেন। এছাড়া মাছ, নানা রকম সামুদ্রিক প্রাণী এগুলো শিকার করে তাদের আহার চলত। জলাভূমির বিভিন্ন শাক সবজি তারা খেতেন, এর প্রমাণ আছে। কেউ বলেন যে তারা কৃষিকাজ করতেন, কেউ বলেন করতেন না, এটা কোনো মীমাংসা নাই। তবে এসব ক্ষেত্রে আমার যেটা ধারণা যে ইউরোপিয়ান চোখে এই ইতিহাসগুলো পড়া হয় তো অনেক কিছু ডিমিন করা হয়, হলেও ওকে বোধহয় এটা ছিল না। যাই হোক, যেটুকু ইউরোপিয়ানরা স্বীকার করে তাতেই এরা যথেষ্ট সভ্য সংস্কৃত ছিলেন, তাদের মতো করে তারা ছিলেন। পাশাপাশি অনেকগুলো জাতিগোষ্ঠী বিশাল উপত্যকা নিয়ে থাকতেন। এই উপত্যকাটার একটা মজা ছিল। এই উপত্যকাটাকে আপনি বলতে পারেন একটা প্রাকৃতিক দুর্গের মতো। পেছন দিকে কনর্স রেঞ্জ, কনর্স যে পর্বতমালা, এই পর্বতমালা এলাকাটা পায়োনিয়ার রিভারের একদম গায়ে, মানে নদীর গায়ে গড়ে উঠছে এই সভ্যতাগুলো, এই বিভিন্ন আদিবাসী সভ্যতাগুলো। আবার একটু দূরে আরেকটা নদী আছে, সেটা ঠিক নদী না, একটা জলধারা, বেকার ক্রিক্স। এরপর সামনের দিকটায় কোরাল সি, মানে সাগর, উপসাগর আর কি। কোরাল সি কেন? এর সামনে হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, ওই যে বিখ্যাত প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার। ওই উপসাগরটা পার হলে গ্রেট ব্যারিয়ার রিফ, তারপরে মহাসাগর। মানে আপনি যদি কল্পনা করেন তাহলে চারপাশে কোনো পাশ থেকেই সহজে ঢোকা যায় না এই উপত্যকাটায়। পেছন থেকে আর সামনে থেকে ঢোকা তো প্রায় অসম্ভব। সামনে মহাসাগর, গ্রেট ব্যারিয়ার রিফ, সাগর, পেছনে কনর্স রেঞ্জ, কনর্স পর্বতমালা। এই দুটোর কোনোটা টপকায় ঢোকাই সহজ না। দুপাশে দুটো নদী, এই নদী টপকায় ঢোকাও তখনকার দিনে কঠিন ব্যাপার। ফলে এই মানুষগুলো দীর্ঘকাল একটা প্রাকৃতিক সুরক্ষা পাইছেন, যেটা প্রমাণ হচ্ছে যে অস্ট্রেলিয়ায় যখন এই ইউরোপীয়রা সেটেলমেন্ট তৈরি করা শুরু করছে, এই সেটেলাররা পৌঁছাইছে, বিভিন্ন জায়গায় নির্যাতন শুরু করছে, আদিবাসীদের উচ্ছেদ শুরু করছে, তারও প্রায় 7 দশক পর পর্যন্ত এই এলাকাটা কারো চোখে পড়ে নাই। অস্ট্রেলিয়ান সেটেলমেন্টের শুরুটা তো আপনারা জানেন। অস্ট্রেলিয়া অত্যন্ত সমৃদ্ধ আদিবাসীদের ইতিহাস ছিল, কিন্তু ওখানে মূলত ব্রিটিশরা প্রথম তাদের ওখান থেকে বিভিন্ন দফায় দণ্ডপ্রাপ্ত আসামিদের ওখানে পাঠায় দিত। 7 বছরের দণ্ডপ্রাপ্ত, 10 বছরের দণ্ডপ্রাপ্ত বা আজীবন দণ্ডপ্রাপ্ত, এদেরকে শর্ত দিয়ে পাঠানো হতো যে তুমি 7 বছরের দণ্ডপ্রাপ্ত, তুমি ওখানে গিয়ে থাকলে 3 বছর পরে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তুমি ওখানে জমি যতটুকু পারো দখল করে নিয়ে চাষাবাস করবা। কেমন যেন পতিত জমি, আসলে তো ওই জমির মালিক আছে, ওই জমির আদিবাসী মালিক আছে। ওরা তখন ওই স্থানীয়দের হত্যা করে, তাদের আগ্নেয়াস্ত্র ছিল, আগ্নেয়াস্ত্রের সামনে স্থানীয়রা দাঁড়াতে পারতেন না এবং নানা রকম রোগবালাই নিয়ে আসতো ইউরোপীয়রা। ফলে এদের কাছ থেকে ওইসব রোগবালাইতে এরা আক্রান্ত হতেন, হয়ে প্রাণ হারাতেন। এভাবে অস্ট্রেলিয়ায় মূলত ইউরোপীয়রা, সাদা চামড়ার লোকেরা উপনিবেশ করল। সেই উপনিবেশকারীরাও এই ম্যাকাই পর্যন্ত আসে নাই। ম্যাকাই নামটা বলা একটু অন্যায়, কারণ ম্যাকাই ছিল না। ম্যাকাই হচ্ছে জন ম্যাকাইর নামে এই জায়গাটার নামকরণ করা হয়েছে। বলা হয় 1700 সালের দিকে যখন কুক এই অস্ট্রেলিয়ার পাশ থেকে যাচ্ছিলেন, অস্ট্রেলিয়ার ওপাশের দিকে, তখন তিনি এই ম্যাকাই এলাকাটা, এখন যেটা ভ্যালি, পায়োনিয়ার ভ্যালি, এই পায়োনিয়ার ভ্যালিটা দেখছিলেন। এখানে নামার কথা নাকি ভাবছিলেনও, কিন্তু নামেন নাই। ফলে কুকের এই জায়গাটা আবিষ্কার করা হয় নাই, বা ইউরোপীয়রা এই জায়গায় চোখ দেয় নাই। এরপরে দীর্ঘকাল পরে, ওই যে বললাম সিডনিতে প্রথম বসতি স্থাপন হলো, তারপরে মেলবোর্ন, এমনকি ব্রিসবেন, এই ম্যাকাইয়ের বাড়ির কাছে, ম্যাকাই থেকে এখন অল্প ড্রাইভিং দূরত্ব ব্রিসবেন, ব্রিসবেনে পর্যন্ত ইউরোপীয় সভ্যতা, ইউরোপীয় দালান বাড়ি সব পৌঁছায় গেল, সব দখলদারিত্ব পৌঁছায় গেল। কিন্তু ম্যাকাই তার মতো করে ওই প্রাকৃতিক দুর্গের মধ্যে ছিল। ওই জায়গায় ওই মানব গোষ্ঠীগুলো আনন্দে বসবাস করতেছিল, প্রকৃতির সন্তানরা প্রকৃতিতে মিশেছিল।
ঝামেলাটা বাঁধলো 1860 সালে জন ম্যাকাই নামে এক ভদ্রলোক, তার বসের দ্বারা নির্দেশ পেয়ে, মাত্র 20 বছর বয়সী মানুষ জন ম্যাকাই। তিনি কিছু লোক নিয়ে খুঁজতে থাকলেন কোথায় গবাদি পশুর আবাদের জন্য বিস্তীর্ণ জমি পাওয়া যায়। ওই সময় এই কুইন্সল্যান্ডের এই এলাকাটায় গবাদি পশু আবাদের জায়গা খোঁজা হচ্ছিল। ও জন ম্যাকাই খুঁজতে খুঁজতে এই উপত্যকায় গিয়ে হাজির হলেন। সম্ভবত পায়োনিয়ার নদী পার হয়ে উনি ঢুকছিলেন। ঢুকে দেখলেন যেহেতু অসাধারণ এলাকা, খুব উর্বর এলাকা, চারিদিকে সবুজ আর সবুজ বিস্তীর্ণ ভূমি। এই জায়গায় দারুণ গরুর আবাদ করা যায়, গবাদি পশুর আবাদ করা যায়। উনি ওনার হাত ধরে ওখানে, উনি স্কটিশ মানুষ ছিলেন, কিন্তু ওনার হাত ধরে এখানে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে ব্রিটিশরা, ইউরোপীয় অন্যান্য দেশের মানুষরা এসে পৌঁছালো। তারা কারা? ওই যে কনভিক্টেড বাসিন্দারা, কনভিক্টেড উপনিবেশে স্থাপনকারীরা, তাদের হয়তো বংশধররা, 70 বছর কেটে গেছে তো এর মধ্যে, বংশধররা বা সরাসরি ইউরোপ থেকে আসা নতুন ইমিগ্রান্টরা, তারা এইসব জায়গায় আসা শুরু করলো। এসে তারা দেখলো যে যেটা ভাবা গেছিল এটা গবাদি পশুর চারণ ক্ষেত্র হবে, আসলে ঠিক ওরকম না। জায়গাটা একটু উষ্ণ, একটু আর্দ্র। এই জায়গাটা বরং সুগার কেন চাষের জন্য দুর্দান্ত, মানে আখ চাষের জন্য। আজকে ম্যাকাইকে অস্ট্রেলিয়ানরা গর্ব করে বলে সুগার কেন ক্যাপিটাল। এটার পিছনে যে কত রক্তাক্ত ইতিহাস আছে এই শব্দটার পিছনে, সম্ভবত এরা বোঝেন না। বুঝলে এটা গর্ব করে বলতেন না। আর যাই হোক, সুগার কেন নিয়ে তখন সারা পৃথিবীতে একটা ব্রিটিশরা এবং ইউরোপের অন্যান্য অংশের লোকরা, এবং বিশেষ করে ফরাসিরাও বিভিন্ন জায়গায় এই আখ চাষ নিয়ে একটা তোলপাড় চালাচ্ছে। বিভিন্ন জায়গায়, ক্যারিবীয় এলাকায়, আফ্রিকায়, তারপরে মরিশাসে, বিভিন্ন জায়গায় যেখানে আদিবাসীদের পাশে তাদের শেষ করে দিয়ে তাদের জমি দখল করে সুগার কেন চাষ, আখ চাষ করছে। যেহেতু ওখানকার আদিবাসীদের শেষ করে দিয়েছে, তারা আবার এই আখ চাষের জন্য বিভিন্ন জায়গা থেকে ওই শ্রমিকদের ধরে ধরে নিয়ে আসছে। এখন এরা দেখলো যে আমরা তো অলরেডি ক্যারিবীয় এলাকায় এটা করতেছি, আমাদের ব্রিটিশ বিজনেসম্যানরাই করতেছে, আমাদের আফ্রিকান বিভিন্ন জায়গায় চলতেছে, মরিশাসে চলতেছে, বহু জায়গায় চলতেছে, এখানে না কেন? এখানে হাজার হাজার একর জমি পড়ে আছে, এই জমিতে আখ চাষ দারুণ হয়। ওয়েদারে মিল আছে তো ক্যারিবীয় এলাকার সঙ্গে বা মরিশাসের সঙ্গে, সমুদ্রের আশেপাশে ওই পরিবেশে আখ চাষটা খুব ভালো হয়। তখন চিনির তো এখনও দারুণ চাহিদা, এই বিষ তো পৃথিবীবাসী খেয়ে খুব আরাম পায়। এই যে আমারও এই অবস্থা, এই বিষ খেয়ে, এই যে চিনি, এখন চিনির ব্যবসা করতে হবে, তাহলে আখ চাষের জন্য অসাধারণ জায়গা। এই শুরু হলো জায়গাটা সর্বনাশ, এই শুরু হলো ওই আদিবাসীদের হত্যা, গণহত্যাযোগ্য। কারণ এই প্রতিটা জায়গা, এই ক্যারিবিয়ান আইল্যান্ড বলেন, আফ্রিকান এলাকা বলেন বা এই ম্যাকাই, প্রতিটা জায়গায় ইউরোপীয়রা দেখে ফাঁকা। মানে আপনি সিনেমায় দেখেন না, দুটো লেন্স থেকে দেখলে দুরকম দেখায়। ইউরোপীয়রা দেখে ফাঁকা আবাদি ভূমি, কিন্তু আসলে কি ওটা ফাঁকা আবাদি ভূমি? আসলে ওটা তো আদিবাসীদের চারণভূমি। ওখানে জলাভূমি আছে, সেখানে তারা শিকার করে, সেখান থেকে তারা শাকসবজি আহরণ করে, ওখানে ঘুরে বেড়ায়, ওটা তাদের জায়গা, ওগুলো কান্ট্রি সাইড তাদের জন্য। বিভিন্ন গোষ্ঠীর জায়গা নির্দিষ্টকরণ করা আছে। তখন ব্যক্তি মালিকানা ছিল না, তাদের গোষ্ঠী মালিকানা ছিল। এই পুরো জায়গাটা আমাদের। এখন এই জায়গা তারা ছাড়বে কেন? বলা হলো যে ভাষা তো কেউ জানে না, ওদের বলাও হলো না, মেরে সরায় দেওয়া হলো। কাদের দিয়ে মারানো হলো জানেন? সে আর এক নৃশংসতা। মানে এখানে দফায় 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 এই ম্যাকাইতে নৃশংসতা হয়েছে। ওই জন্য বললাম এটা একটা ক্ষুদে অস্ট্রেলিয়া, এটা একটা ক্ষুদে পৃথিবী। মানে একটা পুরো পৃথিবীতে যত ধরনের নির্যাতন হয়েছে এখানে তা হয়েছে। প্রথমত এই আদিবাসীদের হত্যা করা হলো, এদের তাড়ায় দেওয়া হলো। সেটা করা হলো নেটিভ পুলিশ নামে একটা প্যারামিলিটারি বাহিনী দিয়ে। এরা কারা? নেটিভ পুলিশ শুনলে আপনার মনে হবে যে এদের দিয়ে যেহেতু হত্যাযজ্ঞটা চালানো হয়েছে বা নিধনটা চালানো হয়েছে, তাহলে বোধহয় এটা ইউরোপিয়ানরাই। না, ইউরোপিয়ানরা ওই ঝুঁকি নেয় নাই, তারা যুদ্ধ করার ঝুঁকি নেয় নাই। তারা অন্যান্য প্রদেশ থেকে, অন্যান্য এলাকার আদিবাসীদের জোর করে তুলে এনে পুলিশের ইউনিফর্ম পরায় হাতে বন্দুক দিয়ে ছেড়ে দিয়েছে, যাও এদের মারো। এখন এই যারা ঘোড়ায় চড়ে ইউনিফর্ম পরে বন্দুক নিয়ে আগাচ্ছে, তারাও আদিবাসী। তারা জানে না কারে মারতে যাচ্ছে, কেন মারতে যাচ্ছে, ও আমার কেন শত্রু। ওই যে অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট পড়বেন, পলবোমার জিজ্ঞেস করতেছে আমরা কেন যুদ্ধ করতেছি, ও পাশে যে লোকটা দাঁড়ানো আছে ওর সঙ্গে আমার কিসের শত্রুতা। আজও তো এই প্রশ্নের উত্তর মেলে নাই। এই যে মানুষ যারা যুদ্ধ করেন ফ্রন্টে, তারা তো বুঝতে পারেন না কেন মরতেছেন বা কেন মারতেছেন। এটা এসি রুমে বসে বা তখনকার আরামদায়ক রুমে বসে অল্প কিছু স্বার্থান্বেষী লোক যুদ্ধটা ঠিক করে, প্রাণ দিতে হয় এরকম দুপাশে নিরীহ মানুষকে। ওদিকে ধরে আনা ওই নেটিভ পুলিশটা, তারা গুলি করতেছে, তারা ভাষাও বোঝে না। হয়তো যদি ভাষা বুঝতো তাহলে বুঝতো যে যারে মারতেছে সে আমার ভাই, সেও আমার মতো আদিবাসী,
সে জমি হারাচ্ছে বলে প্রতিরোধ করার চেষ্টা করতেছে, তার প্রাণ হারাচ্ছে, তার জীবিকার জায়গা হারাচ্ছে, তারপরেও তারা মারতেছে কারণ ভাষা বুঝতেছে না, আর না মারলে তাকে মেরে ফেলবে, ফলে সে প্রাণের ভয়ে মানুষ মারতেছে। মানে একদল নেটিভ দিয়ে আপনি আরেক দল নেটিভকে শেষ করলেন। এরপরে আবার আরও করুন কি জানেন, এই নেটিভ পুলিশদেরও কিন্তু পরিণতি খুব খারাপ হয়েছিল। এদেরকেও কার্যত না খাইয়ে, বেতন না দিয়ে, রেশন না দিয়ে এক পর্যায়ে মেরে ফেলা হয়েছে বা পালায় যেতে বাধ্য করা হয়েছে। এরাও কিন্তু নির্যাতনের শিকার হয়েই বিলুপ্ত হওয়ার পথে গেছে। মানে কতভাবে যে অত্যাচার করা হয়। এরপরে জায়গা তো আসলো, ওই যে সেই আইয়ুব খানের কথা যে আমার জমি দরকার, মানুষ দরকার নেই। জমি তো পাইলে চাষ করবি কী করে? তোরা ইউরোপিয়ানরা মানুষ সংখ্যায় কম, হাতে অস্ত্র আছে বলে অনেক কিছু করে ফেলতে পারিস, কিন্তু তোরা তো চাষ করতে পারবি না। সেটা তো ওরা খুব ভালো করে বোঝে যে চাষ করার লোক নাই। ততদিনে আরেক ক্রাইসিস হয়েছে। এরও প্রায় 50-60 বছর আগে দাসপ্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে। ওই আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে, আর কিচ্ছু না। এখন দাসপ্রথা বিলুপ্ত হওয়াতে বিভিন্ন উপনিবেশে যেসব জায়গায় আখ চাষ চলতেছিল বা অন্যান্য কাজ, আমরা আখ চাষটা ধরেই কথা বলি কারণ এটা আমাদেরকে নিয়তি বোঝাবে যে কোথা থেকে কোথায় যায় ঘটনাটা। এই ক্যারিবিয়ান এলাকায় বা এই এলাকায় আখ চাষ আগে, এই এলাকায় তো আগে আখ চাষ ছিল না, ক্যারিবিয়ান এলাকায় আগে আখ চাষে শ্রমিক হিসাবে ইউজ করা হতো হচ্ছে আফ্রিকা থেকে ধরে আনা দাসদের। এখন দাস ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ হয়েছে, তাহলে উপায় কি? আফ্রিকা থেকে কালো মানুষদের তো ধরে আনা যাচ্ছে না। এখন তারা একটা বুদ্ধি নিল, ওই ক্যারিবিয়ান এলাকায় হচ্ছে ইন্ডিয়ান এলাকা থেকে, এই সাবকন্টিনেন্ট থেকে মানুষদের ধরে ধরে জাহাজে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল ওই গায়না, ত্রিনিদাদ, ওইসব এলাকায়। ওটা একটা সমাধান ছিল, কিন্তু ওটাই আবার এই জায়গার জন্য একটা আইডিয়া করে দিল যে আমাদের থেকে তো ইন্ডিয়া অনেক দূরে, কিন্তু আমাদের আশেপাশে তো প্রচুর দ্বীপ আছে যেগুলোতে ওরকম আদিবাসী আছেন, যাদেরকে মিথ্যে কথা বলে বা ধরে জাহাজে করে এখানে আইনে চাষ করানো যায়। তাদেরকে কাউকে আনা হলো যে চলো যাই তুলা চাষ করব আমরা ওখানে, তোমাদেরকে বেতন দিব, 2 বছর পরে তুমি তো টাকা পয়সা নিয়ে দেশে চলে আসতে পারবা। কাউকে কাউকে জোর করে জাহাজে তোলা হলো, ওই সামর্থ্যবান শক্তিবান মানুষ দেখলে এইভাবে তুলে আনা হলো। এটা প্যাসিফিক আইল্যান্ডের বিভিন্ন দ্বীপ থেকে, ভানিয়াতুতু থেকে সবচেয়ে বেশি আনা হয়েছিল, এছাড়াও বিভিন্ন আইল্যান্ড থেকে, সলোমন আইল্যান্ড থেকে আনা হয়েছিল। এদেরকে এনে এখানে জড়ো করা হলো, লাখে লাখে এই মানুষদের, শ্রমিকদের এখানে জড়ো করা হলো। তারা চাষ করলেন, তারাই মূলত এই ম্যাকাই এলাকাটা গড়ে তুললেন। তাদের শ্রমে, ঘামে, রক্তে ম্যাকাই গড়ে উঠল। মানে ম্যাকাইয়ের বুকে লুকানো থাকলো ওই আদিবাসীদের সোনার সম্পদ, প্রাণের জমি, আর ওপরে গড়ে উঠল ওই বিভিন্ন জায়গা থেকে ধরে আনা দাসদের, আমি দাসই বলি, শ্রমিকদের রক্তে ঘামে তৈরি করা শহর। এই দুটো দিয়ে তৈরি হলো ম্যাকাই। জন ম্যাকাইয়ের নামে এই জায়গাটার নাম রাখা হলো। এখন ঘটনা হচ্ছে, নৃশংসতার কি এখানে শেষ? না, এখানেও শেষ না, আরও একটা নৃশংসতার পর্ব আছে। যখন আখ চাষ টাস করে শহরটা দাঁড়ায় গেল, ওই ইউরোপের বিভিন্ন জায়গা থেকে এখানে তো কাতারে কাতারে শ্রমিক আসা শুরু করলো। তারাও ভাগ্যের সন্ধানে ম্যাকাইতে ছোটা শুরু করলো। ম্যাকাইতে গেলেই কাজ পাওয়া যায়। এখানে আখ চাষের প্রচুর কাজ, মিলে কাজ, জমিতে কাজ। এখন একটা সময় তারা দেখলো যে ততদিনে কুইন্সল্যান্ড সরকার হয়ে গেছে, প্রভিন্সিয়াল সরকার টরকার, খুব ভদ্রলোক হয়ে গেছে এরা। এখন ভদ্রলোক সরকার হয়ে গেছে, ইতালি থেকে লোক আসতেছে, বিভিন্ন জায়গা থেকে শ্রমিক আসতেছে। তারা দেখতেছে যে আমাদের আসল কাজ তো উদ্ধার হয়ে গেছে, ওদের যে কারণে ধরে আনছিলাম সেটা তো উদ্ধার হয়ে গেছে। এখন তো আমরা মোটামুটি আমাদের ওই ইউরোপের লোকজন দিয়ে জিনিসটা চালাইতে পারি, আমাদের এখানেও তো প্রচুর মানুষ হয়েছে, এ দিয়েই চালাইতে পারি। তখন তারা একটা নৃশংস পদক্ষেপ নিল। এটা একটা হোয়াইটনিং পদক্ষেপ ছিল, যে সাদাকরণ, অস্ট্রেলিয়ার সাদাকরণ। সেই পদক্ষেপ হিসাবে ওই যে প্যাসিফিক আইল্যান্ডের শ্রমিকদের আনা হয়েছিল, তাদেরকে ডিপোর্ট করা শুরু করা হলো। এবার আবার তাদেরকে যার যার দ্বীপে পৌঁছায় দিয়ে আসা হবে। হাতে কোনো টাকা পয়সা নাই, কোনো লভ্যাংশ নাই, কিচ্ছু নাই, তাদের ধরে ধরে তুলে দেওয়া হলো। এটা যে কত বড় অমানবিক, তারা ইতিমধ্যে এখানে একটা প্রজন্ম কাটায় ফেলছে, কিন্তু তাদেরকে ধরে এবার তোমরা চলে যাও। ভাই আমরা কি স্বেচ্ছায় আসছিলাম? আসি নাই তো। আবার এখানে আমরা ঘর সংসার পাইতে বসছি, হঠাৎ করে একদিন বলে যে তোমরা চলে যাও, তোমরা আর এখানে নাগরিকত্ব পাবা না। এ কথা গিয়ে গুলি করেও মানুষ মারছে, যেতে চাই নাই, মানুষ মারছে। কিছু লোক রয়ে গেছে এভাবে ওভাবে পালায় টালায়, বেশিরভাগরে ওইভাবে জাহাজে তুলে আবারও সব দ্বীপে পাঠায় দেওয়া হয়েছে। আদিবাসীরা প্রায় নিঃশেষ হয়ে গেল। প্যাসিফিক আইল্যান্ড থেকে যাদের ধরে আনা হয়েছিল তাদেরকে প্রায় সবাইকে তাড়ায় দেওয়া হলো, ডিপোর্ট করে দেওয়া হলো। এবার সাদারা বেশ আরাম আয়েসে সভ্য একটা ম্যাকাই নিয়ে, তাদের ভাষায় সভ্য সাজানো একটা ম্যাকাই নিয়ে গর্ব করতে থাকলো। সে ম্যাকাইতে ওই 1860-এর দিকেই, মানে যখন এখানে 1867 সালে যখন এখানে প্রথম শহরপত্তন হয়েছে, তার 5-7 বছরের মধ্যে এখানে প্রথম ক্রিকেট ক্লাব হয়, প্রথম ম্যাচ দেখা যায়। এরপরে আস্তে আস্তে ক্রিকেট চলতেছে।
1901 সালে এখান থেকে ডিপোর্টেশন শেষ হলো সব প্যাসিফিক আইল্যান্ডের শ্রমিকদের 1000 কতজনকে অফিসিয়ালি রেখে বাকি সবাইকে বিতাড়ন করা হলো। এরপরে এরা থেকে গেল, এরা ক্রিকেট খেলে, পিকনিক করে, যেসব ইউরোপীয় কাজ কারবার সবই করে। তবে এই সব অন্যায় প্রকৃতি একবার মুছে দেওয়ার চেষ্টা করলো। 1908 সালে ডিপোর্টেশন শেষ হলো, ঠিক এর 10 বছর পরে ম্যাকাইতে পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়ানক সাইক্লোন আঘাত করলো। সেই সাইক্লোনে ম্যাকাইর যত পুরনো কাঠামো ছিল কার্যত সবই শেষ হয়ে গেল। এর আগে এখানে যেসব ক্রিকেট হয়েছিল, যা কিছু হয়েছিল, যে সভ্যতা হয়েছিল, সবই কার্যত শেষ হয়ে গেছিল। যদিও প্রাণহানি খুব মারাত্মক হয় নাই, 1002 লোক মারা গেছিলেন, কিন্তু মূলত এটাকে অনেকেই অনেক একটু নস্টালজিক মেটাফোর পছন্দ করেন। এরকম ইতিহাসবিদ দেখেন প্রকৃতির একটা প্রতিশোধ হিসাবে, যে প্রকৃতি বোধহয় ধুয়ে মুছে দেওয়ার চেষ্টা করছে। তা তো হয় না, এসব পাপ, এই ঐতিহাসিক পাপ কোনো কিছুতে ধুয়ে মুছে যায় না। তবে 1918 পরবর্তী ম্যাকাই এটা আসলে নতুন করে গড়ে তোলা একটা ম্যাকাই। এই ম্যাকাইতে ওই আদি চিহ্নগুলো অনেক কম, এখন শুধু ওগুলো মিউজিয়ামে আছে যতদূর পড়ে শুনে বুঝি। এই ম্যাকাইয়ের বুকে আস্তে আস্তে ক্রিকেট বিভিন্ন রকম ঐতিহ্য গড়ে উঠল। সেখানে ক্রিকেটের ছোট্ট হলেও একটু অংশ আছে। 1931 সালে সার্ডন ব্র্যাডম্যান এখানে একটা চ্যারিটি ম্যাচের মতো খেলতে যান, সেখানে সেঞ্চুরি করছিলেন। 1006 দর্শক সেখানে উপস্থিত ছিল। তবে সেই যে শো গ্রাউন্ড মাঠটা, সেটা শো গ্রাউন্ডটা এখনও আছে, কিন্তু ঠিক কোন জায়গাটায় সার্ডন ব্র্যাডম্যান খেলছিলেন সেটা সম্ভবত এখন আর চিহ্নিত করা যায় না। আমার যারা বন্ধুরা ম্যাকাইতে আছেন এখন, বাংলাদেশি বন্ধু, তাদেরকে অনুরোধ করব পারলে জায়গাটা খুঁজে বের করে ওই জায়গায় দাঁড়ায় একটা কন্টেন্ট করবেন বা একটু লিখবেন ওটা নিয়ে। আমরা দেখব, ছবি টবি দেখব, যদি ওখানে কোনো চিহ্নিতকরণ থাকে যে এই জায়গাটায় সার্ডন ব্র্যাডম্যান সেঞ্চুরি করছিলেন। তবে রোহান কান্নার সেঞ্চুরিটা এই মাঠটাই ছিল। এখন যেটা গ্রেট ব্যারিয়ার রিফ, তখন সেটাও স্টেডিয়াম ছিল। 1968 সালে ওয়েস্ট ইন্ডিজ দল এখানে একটা ম্যাচ খেলছিল, প্রস্তুতি ম্যাচ, অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে হারাপ পার্ক। তখন এই গ্রেট ব্যারিয়ার রিফটার নাম ছিল হারাপ পার্ক। হারাপ পার্ক অনেক বড় ব্যাপার ছিল, তার মধ্যে একটা ক্রিকেট স্টেডিয়াম, সেটাকেও হারাপ পার্কের অংশ হিসাবে বলা হতো। ওইটুকুর নাম ছিল রে মিশেল ওভাল। ওই রে মিশেল ওভাল হারাপ পার্কে, ওই জায়গাটায় ডাবল সেঞ্চুরি করছিলেন রোহান কানহাই। এই রে মিশেল ওভাল বা হারাপ পার্ক এখন গ্রেট ব্যারিয়ার রিফ, এখানে বাংলাদেশ দল খেলবে। এই রোহান কানহাইয়ের ডাবল সেঞ্চুরি, বাংলাদেশ দলের খেলা এবং ম্যাকার ইতিহাস, এটা কিভাবে ইতিহাসের দেজাবু হয়ে ফিরে আসে, এটা ভাবলে আপনি অবাক হয়ে যাবেন। এই রোহান কানহাই কে? রোহান কানহাই নিজে হচ্ছে আখ চাষি শ্রমিকদের ছেলে, আখ চাষি শ্রমিকদের বংশধর। ওই যে বললাম যে প্রথম আখ চাষের জন্য এরকম বিভিন্ন জায়গা থেকে লোক ধরে নিয়ে যাওয়া শুরু করে ব্রিটিশরা ক্যারিবিয়ান আইল্যান্ডে। তখন এটা সবচেয়ে বড় গন্তব্য ছিল গায়ানা। সেখানে ভারতীয় অঞ্চল থেকে মানুষদের জাহাজে জোর করে ধরে ধরে নিয়ে গিয়ে আখ চাষ করানো হতো। ওরকমই আখ চাষি পরিবারের সন্তান শিবনারায়ণ চন্দরপল, আলভিন কালীচরণ, সুনীল নারিন, এই ড্যারেন গঙ্গা এরা, এবং রোহান কানহাই। রোহান কানহাই একদম সরাসরি, এটা একেবারে এভিডেন্ট, রোহান কানহাই বা চন্দরপল এরা সরাসরি আখ চাষি যে শ্রমিকরা যাদের ধরে আনা হয়েছিল তাদের পরিবারের সন্তান। এবং চন্দ্রপল তো মূলত কলকাতার, মানে এই আমাদের এই অংশ থেকে তার পূর্বপুরুষদের নিয়ে যাওয়া হয়েছিল, এদের সন্তান। সেই রোহান কানহাই দেখেন নিয়তির কি খেলা, এই জায়গাটায় সবচেয়ে বড় স্বীকৃত যে ইনিংসটা, সেই ইনিংসটা আজও পর্যন্ত রোহান কানহাইয়ের। এবং সেই ইনিংসটা তিনি খেললেন আরেকটা ভূমিতে গিয়ে, যে ভূমিটা আখ চাষি এরকম শ্রমিক যাদের ধরে আনা হয়েছিল তাদের ঘামে রক্তে তৈরি হয়েছে। মানে নিয়তি কীভাবে স্মৃতিচিহ্নগুলো ফিরায় দেয়। তুমি একটা জাতিগোষ্ঠীরে শেষ করে দেওয়ার চেষ্টা করছো, শেষ হয় নাই বলতেছি, আরেকটা জাতিগোষ্ঠীকে সেখানে ধরে আনছিলা ওইখানে শহর তৈরি করার জন্য, আখ চাষ করার জন্য, তাদের শেষ করতে পারো নাই। পারলে তো রোহান কানহাই অন্য আরেকটা ভূমি থেকে এসে ওখানে ডাবল সেঞ্চুরি করে না, ওটা তো প্রতীক হয়ে এসে এখানে এসে ডাবল সেঞ্চুরি করে। ওই যে একেবারে প্রথম আদিবাসী ইউবারাদের মতো যারা আদিবাসী, তাদেরও কি শেষ করা গেছে? তাই কি হয়? তাহলে ক্যাথি ফ্রিম্যান কোত্থেকে আসলেন? 1996 অলিম্পিকে আমরা দেখলাম যে ক্যাথি ফ্রিম্যান প্রথম ইন্ডিভিজুয়াল আদিবাসী হিসাবে অস্ট্রেলিয়ান একজন মেডেল জিতলেন।
ওই বছরই অবশ্য একজন আদিবাসী অস্ট্রেলিয়ান সোনা জিতছিলেন, কিন্তু তিনি টিমের অংশ হিসাবে সোনা জিতছিলেন। কিন্তু ক্যাথি ফ্রিম্যান প্রথম ব্যক্তিগত পদক জেতেন, সিলভার জেতেন 400 মিটারে 1996 অলিম্পিকে। পরের অলিম্পিক 2000 অলিম্পিক, সিডনি অলিম্পিকে মশাল প্রজ্বলন করলেন ক্যাথি ফ্রিম্যান। এবং মজার ব্যাপার, তার কয়েকদিন পরে ক্যাথি ফ্রিম্যান তার প্রথম গোল্ডটা জিতলেন ওই সিডনি অলিম্পিকে। ক্যাথি ফ্রিম্যান কে? এই ম্যাকাইয়ে জন্ম নেওয়া একজন আদিবাসী। তার বাবা বিরি গোত্রের, তার মা ওই ইউই গোত্রের। ফলে ওই ক্যাথি ফ্রিম্যানরা টিকে থাকে। শত নির্যাতন, শত নির্মূলকরণের ফাঁকে কোত্থেকে যেন এরা টিকে থাকে। শেষ পর্যন্ত মাথাটা ওখানে গিয়েই নোয়াতে হয়। আজকে যখন অস্ট্রেলিয়ার দল আর একদিন পরে এই জায়গাটায় বাংলাদেশের সঙ্গে মুখোমুখি হবে, তখন অস্ট্রেলিয়ার হিস্টোরিয়ানরা নিশ্চয়ই একবার হলেও ভাববেন যে এই যে বাচ্চাদের বিপক্ষে আমাদের বাচ্চারা খেলতেছে, অস্ট্রেলিয়ান বাচ্চাগুলো, উপাসে বাংলাদেশ নামে এরা কারা খেলতেছে? এরা সাগরের ওপার থেকে আসা একদল ক্রিকেটার, যারা ওরকমই এরকম একটা ম্যানগ্রোভ এলাকা, এরকম একটা উষ্ণ এলাকা, উর্বর এলাকা থেকে আসছে। ওরকম কোনো একটা জায়গা থেকে আমরা একসময় মানুষ ধরে এনে এনে অত্যাচার করতাম। তাদের প্রতিনিধি হিসাবে এরা এখানে আসছে, তাদেরই প্রতিনিধিত্ব করতে আসছে। তাদের কাছে দুদিন আগে আমরা অস্ট্রেলিয়ানরা অপমানিত হচ্ছি। ফলে ব্যাপারটা শুধু ক্রিকেটে আটকে থাকে না, ফলে ব্যাপারটা ইতিহাসের একটা চক্রের মতো হয়ে যায়। ইতিহাস থেকে কোন চক্রের ডানা বের করে কি ইঙ্গিত দিয়ে দেয়, কি কথা বলে দেয়, বোঝা বড় মুশকিল। ফলে আগামী পরশুদিন ম্যাকাইতে যখন ম্যাচটা হবে, এটা আসলে ইতিহাসের অনেক পরতের কথা বলবে। রোহান কানহাই নিশ্চয়ই ম্যাচটা দেখতে চাইবেন। তিনি নিশ্চয়ই মনে করবেন যে এই সেই জায়গা যেখানে আমারই পূর্বপুরুষের মতো কিছু লোকের ঘাম রক্ত আছে, যেখানে আমি ডাবল সেঞ্চুরি করে আসছিলাম। নিশ্চয়ই বাংলাদেশি ক্রিকেটাররা ওখানে একটু কিছু করে রেখে আসতে চাইবেন, যাতে এখানে এই জাতীয় নেটিভদের যে একটা দাপট, সেটা শেষ না হয়ে যায়। সবার জন্য শুভকামনা। এই আদিবাসী গোষ্ঠীগুলোর প্রতি অনেক শ্রদ্ধা রইল।